আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মোটামুটি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেই ভারতে যে আওয়ামী লীগের নেতারা রয়েছে তারা প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে। শুভেন্দু অধিকারীর সমাবেশে কেউ পয়সা দিয়ে হেল্প করেছে, কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দিয়ে বিজেপির জন্য ভোট চেয়েছে এবং প্রকাশ্যেই অনেকটা ওপেন যে আওয়ামী লীগের লোকজন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল। তার একটা বড় কারণ যে শুভেন্দু অধিকারী 5 আগস্ট 2024-এর পর থেকে তার প্রায় সমস্ত বক্তৃতাতেই আওয়ামী লীগের সমর্থন করেছে, শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলেছে এবং ইউনূস সরকারকে অবৈধ বলেছে। পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সবসময় আওয়ামী লীগের ফেভারে প্রচুর বক্তৃতা দিয়েছে। এবার সামনে কি হবে সেটা রাজনীতির হিসাবকরণের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা বোধহয় তার সেই কৃতজ্ঞতা ভুলতে পারেনি। ফলে শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেনি শেখ হাসিনা। একইভাবে শেখ হাসিনার দলের লোকজনও শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে, সেখানে তারা অংশ নিয়েছে। আখেরে এটা কতটুকু আওয়ামী লীগের জন্য ভালো হবে বা মন্দ হবে সেই বিচার বিশ্লেষণ করার এখনো সময় আসেনি। তবে ঘটনা ঘটেছে, কেন কি এইসব ঘটনাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকে। এই রাজ্যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে হাতে রাখা আওয়ামী লীগের লোকজন ভারতে আছে, তাদেরকে সেখানে আরো লং টাইম থাকতে হয় কিনা, ভবিষ্যতে আওয়ামী লীগের কিছু করতে হলে ভারতের সমর্থন প্রয়োজন হয় কিনা, সব দিক থেকে নানান হিসাব। সে সময় খবর, দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসার পর বাংলার সে সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। এবার বঙ্গে পালাবদলের পর সেই শুভেন্দু অধিকারীকেই বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। বৃহস্পতিবার হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 2024 থেকে 2026 সাল, গত 2 বছরের বারবার হুঙ্কার আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। দেশে ফেরা দূরের কথা, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করার পর্যন্ত অনুমতি পায়নি। বাংলাদেশে এখন বিএনপি সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, নতুন সরকার হাসিনা প্রত্যাবর্তন নিয়ে এখনো নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি। তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। অথচ গত 2 বছরে হাসিনাকে সমর্থন করা শুভেন্দু অধিকারীর ভাগ্য বদলেছে। বাংলার বিরোধী দল নেতা থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী, এই উত্তরণের পর দুর্দিনের বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি শেখ হাসিনা। তাই বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই তিনি বিবৃতি জারি করে শুভেচ্ছা জানালেন। ওই বিবৃতিতে বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে, লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী। আর তাতেই বিস্মিত অনেকে বিস্মিত হলেও গত 1 সপ্তাহে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে আমরা আপনাদেরকে জানানোর জন্য খুব ঘনিষ্ঠভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির উপরে চোখ রেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওই যে আক্ষেপ, শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির ব্যক্তিগত খুব কঠোর সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। তো শেখ হাসিনা এবং তার দলের একটা আক্ষেপ এই জায়গায় ছিলই বলা যায় যে মমতা ব্যানার্জিকে শেখ হাসিনা বোন ডাকতেন, মমতা ব্যানার্জিও প্রত্যুত্তরে দিদি, বোন এইসব নানান সম্বোধন করতেন। দুজনকে পূজায় উপহার পাঠাতেন, ঈদে উপহার পাঠাতেন, ইলিশ মাছ বিনিময় হতো তাদের মধ্যে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা হৃদ্যতা শেখ হাসিনার সবসময় ছিল, কিন্তু এই হৃদ্যতা থাকার পরেও রাজনীতির প্রয়োজনে, যার যার দেশের রাজনীতির প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একরকম শেখ হাসিনার সাথে পল্টিই দিলেন, তখন বোধহয় এবার শেখ হাসিনা ভারতের রাজনীতিতে তার একটা ইন্টারফেয়ার করার সুযোগ হলো। আমরা ভারতীয় সাংবাদিক যাদের সঙ্গে কথা বলি, আপনাদের এখানে শো করি, আমরা তাদেরকে প্রত্যেককেই প্রশ্ন করি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মানুষজনের অবস্থান নেয়া,
মমতা হেরে যাওয়ায় উচ্ছ্বাস, শুভেন্দু অধিকারীর জিতে যাওয়ায় উচ্ছ্বাস, এটা আওয়ামী লীগের জন্য আখেরে মঙ্গল হবে নাকি ক্ষতিকর হবে, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এটা ভবিষ্যৎ রাজনীতির ধারার উপরে নির্ভর করবে এবং শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার আগের যে অবস্থান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে, ক্ষমতায় যাওয়ার পরের অবস্থান কি একই রকম অবস্থান থাকবে নাকি কিছু পরিবর্তন হবে, এগুলো অনেক কিছু বিবেচ্য কাজ করে। আবার কেউ কেউ এটাও বলছেন যে এটা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে, কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দল বিজেপিকে সমর্থন দেয়া মানে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেওয়ার মতো, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি যেহেতু আওয়ামী লীগ বিরোধী, তারা এই সুযোগটা লুফে নিতে পারে। তারপরেও এই শেখ হাসিনার ভারতে আশ্রয়ে থাকা নাটকীয় এই শুভেচ্ছা শুভেন্দু অধিকারীকে, এটা নিশ্চয়ই রাজনীতির মাঠে অনেক দূর গড়াবে। হঠাৎ করেই পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নকভী বাংলাদেশে এসেছেন। তার এই আকস্মিক সফরের পেছনের রহস্যটা আসলে কি? কিছু কিছু তথ্য ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে পেয়েছি, কিন্তু এর বাইরেও পিলে চমকানোর মতো কিছু ঘটনা ঘটেছে। সাধারণত এক দেশের মন্ত্রী আর এক দেশে গেলে দীর্ঘদিন আলোচনা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ হয় এবং তারা সফর করেন। সফর কোনো দোষের নয়, এমনকি সেটা যদি পাকিস্তান এবং বাংলাদেশের মন্ত্রীদের মধ্যেও সফর হয়, সেটাও নিয়ে আপাতত কোনো সমস্যা দেখছি না। কিন্তু পাকিস্তান হাইকমিশন ঢাকা অফিস থেকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মহসিন রেজা নকভী আসতে চান। এরকম তড়িঘড়ি করে আসার কারণটা কি? এই মিস্টার নকভী আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, আবার এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের একটা টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে। তিনি কি তাহলে ক্রিকেট দেখতে আসবেন? তিনি গতকাল এসেছেন, আজকে 9 মে তিনি রাত্রে বাংলাদেশ ত্যাগ করবেন। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মহসিন নকভীর একটা মিটিং হয়েছে। এই মিটিং এর বিষয়টিও আপনারা জানেন, তবু একটু বলছি। সেখানে আলোচনা হয়েছে মাদক সমস্যা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা, সেখানে আন্তদেশীয় সীমান্তে যে সমস্যা, সন্ত্রাস, সেগুলো নিয়ন্ত্রণে দুই দেশ একসাথে কাজ করবে এবং সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করবে, এবং এই বিষয়ে সমঝোতা স্বাক্ষর বা MOU স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো কমন বর্ডার নেই, সীমান্ত নেই, তাহলে আন্তদেশীয় সীমান্ত সমস্যা তারা কিভাবে মিট আপ করবে? যে দেশটা নিজেই মাদকের সমস্যায় জর্জরিত, সেই পাকিস্তান বাংলাদেশকে কি হেল্প করবে? যে দেশের সীমান্ত সন্ত্রাসের জর্জরিত, সেই দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশকে কিভাবে সহায়তা করবে? তারা দুই দেশের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করবে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এর পেছনে কি আসলে কোনো ঘটনা আছে কিনা, সেটা নিয়েই আসলে বিশ্লেষকরা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কারণ যদি কিছু থেকে থাকে। এর মধ্যেই একটি তথ্য আমার কাছে এসেছে যে গতকাল সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এবং NSI এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকের খবরটি কিন্তু আমরা প্রকাশ্যে পাইনি, এমনকি কোনো গণমাধ্যমেও প্রচারিত হয়নি। কি আলোচনা হয়েছে এই দুই দেশের গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিংয়ে? প্রথমেই তাদের ভেতরে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে আরো বেশি ক্লোজ ওয়ার্কিং রিলেশনশিপটা কিভাবে বাড়ানো যায়, দুই দেশ মিলে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এই গোয়েন্দা পর্যায়ে। দ্বিতীয়টি হয়েছে, যেটি খুবই অ্যালার্মিং, সেটি হলো ইংরেজিতে আমার কাছে যে লেখাটা এসেছে, আমি একটু সেটা পড়ি আগে। এস্টাবলিশ ক্লোজ কন্ট্যাক্ট with Pakistani assets in sensitive areas in India like West Bengal, Assam, Siliguri corridor.
close contact with Pakistani assets in India. পাকিস্তানি অ্যাসেট, পাকিস্তানি সম্পদ, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট মেনটেইন করতে হবে। তার মানেটা কি আমি ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। ব্যাখ্যাটা সম্ভবত এরকম যে পাকিস্তানের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে স্পাই নেটওয়ার্কটা কাজ করছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, শিলিগুড়ি করিডোর এই এলাকায়, এবং বাংলাদেশের মধ্যে থেকে যেসব বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সন্ত্রাসী গ্রুপ ভারতের ভেতরে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ রক্ষায়, তাদের সমর্থনে পাকিস্তান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড যেমন ব্যবহার করতে চায়, তেমন বাংলাদেশের সমর্থনও চায়। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ভারত একদম স্যাটেলাইট পিকচার, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, লোকেশন সব দিয়ে বলেছে যে এখান থেকে পাকিস্তানি জঙ্গিরা ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছে। এদিকে এই যে গোয়েন্দা পর্যায়ের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে মিটিংটা হলো, সেখানে পাকিস্তান বাংলাদেশের কাছে সমর্থন চাচ্ছে যে তাদের যে স্পাই নেটওয়ার্ক, স্পেশালি ইন্ডিয়ার ভেতরে তারা যে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে, সেটার জন্য তারা বাংলাদেশের সমর্থন চায়, বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায়। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং বিশেষ করে হঠাৎ করে বলা নেই কওয়া নেই পাকিস্তানের একজন মন্ত্রী, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম একজন পাকিস্তানের মন্ত্রী এলেন। কেন এলেন? এবং ঠিক এমন সময় এলেন যখন ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন এবং বিজেপি নির্বাচিত হয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তান কি এই কারণে একটু নড়ে চড়ে বসেছে? মমতা থাকলে কি তারা অনেক বেশি আশ্বস্ত বোধ করতেন? শুভেন্দু আশায় কি তাদের কোনো সমস্যা হবে? এই বিষয়টা নিয়ে কি তারা আলোচনা করতে এসেছেন? এই যে মাদক নিয়ন্ত্রণ, আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন, সাইবার সিকিউরিটি, এই সবই কি আইওয়াশ? কারণ পাকিস্তানের সাথে এই বিষয়গুলো নিয়ে এমওইউ স্বাক্ষর করা খুব একটা জরুরি না। যে ছাত্রটি পরীক্ষায় ফেল করেছে, তার কাছে আপনার ছেলেকে আপনি টিউশনি পড়তে পাঠাবেন, প্রাইভেট পড়তে পাঠাবেন? তো এই হলো ঘটনা, এটা নিয়ে এখন আলোচনা চলছে এবং ভারতও খুব নড়েচড়ে বসছে। কে বা কারা সম্ভবত তারেক রহমানকে বুঝিয়েছে যে এই মুহূর্তে তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই তার জন্য উত্তম। কারণ তুরস্ক একদিকে রাশিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে, একদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক মেনটেন করে, আরেকদিকে আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করে। সুতরাং তুরস্কের সাথে ভালো সম্পর্ক থাকলে অন্যান্য সাপোর্ট তো পাওয়া যাবে, কিন্তু এই ইকুয়েশনটা বোধহয় বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ একদিকে চীন প্রীতি আমেরিকাকে শঙ্কিত করছে, আর একদিকে ভারত নানা কারণে তারেক রহমান সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। তো সেই দিক দিয়ে আমেরিকা এবং ভারত কিন্তু তারেক রহমানের ব্যাপারে খুব কাছাকাছি একই লাইনে অবস্থান করছে। তো তারেক রহমান কিন্তু আগুন নিয়ে খেলছে, এবং এই মুহূর্তে এই পাকিস্তানের সাথে এই রকমের এমওইউ স্বাক্ষর করা এবং পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা চালাবে এবং এই ইনফরমেশন ভারতের কাছে থাকবে না, এটা ভাববার কোনো কারণ নাই। সুতরাং সামনে এই পাকিস্তানের এই মন্ত্রী সফর এবং গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিং, এটা কিন্তু একটা অশনি সংকেত নির্দেশ করছে। দেখা যাক কি হয়। তারেক রহমান কি তার সাধ্যের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন? সময় এই প্রশ্নের উত্তর দেবে। আজকে নিউজ ফিডে টোকাই নাসিরউদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্কবাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা যে কোনো দেশেরই ইন্টারনাল রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। আমি যখন প্রথম ভারতে যাই সেটি হচ্ছে জুন মাসে 2024-এর জুনে।
কিন্তু কলকাতাতে আমি প্রথম আসি হচ্ছে 18ই অগাস্ট 2024, বাট তার আগে আমি চেন্নাইতে যাই। অর্থাৎ বাংলাদেশে যখন ঝামেলা টামলাগুলো হচ্ছিল সে সময়টার অনেক আগেই, প্রায় 1-1.5 মাস আগেই আমি চেন্নাইতে ছিলাম আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। আমি যখন কলকাতাতে প্রথম আসি, আমি পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠি। আমি বিস্ময় নিয়ে আমি এসেছি দুপুরবেলাতে এসে আমি আসরের ওয়াক্তে আমার ধুম করে কানে বাজলো আজানের শব্দ। আমি বললাম কলকাতায় আজান? আমার ধারণা ছিল কলকাতাতে, কিন্তু এখানে সবাই, মানে আমার ধারণা ছিল সবাই এখানে হিন্দু মুসলমান খুব কম। এরপরে দেখলাম এখানে 5 বেলা আজান হয়, কলকাতায় 5 বেলা আজান হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ধুত, আমি পার্ক স্ট্রিটে আছি, এখানে মনে হয় ধর্মতলা পাশে শুনেছি এই ধর্মতলা বা এই জায়গাটা হচ্ছে একটু মুসলিম প্রধান বা বাংলাদেশিরা থাকে বা হোয়াটএভার এখানে হতে পারে। আমি যেইখানে গেছি কলকাতার সল্ট লেকে বলেন বা অন্যান্য যেসব জায়গাতে বলেন, আমি 5 ওয়াক্ত আজান শুনেছি। সেখানে মুসলমান, প্রচুর মুসলমান, সেখানে একদম স্থানীয় মুসলমান, একেবারে অন্য কোনোখান থেকে আসা না, বহু বছর শতাব্দীর পর শতাব্দী এখানে থাকে, এই ধরনের। আমি কলকাতাতে থাকা অবস্থাতে আমার গত 2 বছরে আমি কখনো দেখি নাই যে অমুক লোক মুসলমান বা অমুক লোক হিন্দুর কথা আমি বলবো না, যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু যদি আমি বলি, সংখ্যায় কম মুসলমান, সেখানে কেউ কোনো মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আমার সামনে পড়েছে বা আমি দেখেছি, আমি মনে করতে পারি না। নিউ মার্কেটে গেছি, শত শত মুসলমানদের শপ। কিভাবে বুঝেছি? মাথায় টুপি দিয়ে আছে, যেমন মেয়েদের পোশাকের শপ। আমি আমার মেয়ের জন্য জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, সেখানে আমি দেখেছি সোয়েটার কিনতে গেছি আমার নিজের জন্য, সেখানে সব মুসলিমদের শপ। শত শত চা কিনতে গেছে, খুব ভালো চা পাওয়া যায় হগ মার্কেটে, মুসলিমদের শপ। আমি যেটা বলতে চাইছি, সেখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়েও একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য। এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা এই রাওয়া ক্লাব থেকে এরা 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না। প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগতভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি। ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, ভাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সে একটা, আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার, গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে।
যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা ওরা আসলে একেবারেই এমন না। আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নেই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়। সেখানে গিয়ে দেখি ওয়ার ফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি চেয়েছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন, আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত, কিন্তু ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন, মানে একটা হিন্দুকে পেলে আপনার গরুর মাংস খাওয়াতে ইচ্ছা করে। সবাই না, একটা নোংরা একটা অংশ করে না, এরকম অনেকে বলে না, মালাউন বলে না হিন্দুদেরকে, বলে, আমাদের দেশেই বলে। অসংখ্যবার অসংখ্যবার আমি এই নোংরা শব্দটা শুনেছি। হিন্দুদের উপরে খুবই আজে বাজে কথাবার্তা বলে না, হিন্দুদের সম্পর্কে নানান রকমের কথাবার্তা বলে। ভারত সম্পর্কে কি কথা বলে, তারা নাকি রাস্তায় হাগে, এই করে সেই করে। ইচ্ছা করলে ওরা পারে না যে বাংলাদেশের লোকেরা যে রাস্তাঘাটে বন বাজারে পায়খানা করে সেগুলোর ছবি এনে দেখাতে পারে না? পারে। একটা ক্রিকেট খেলা হলে কি আচরণ, উন্মুক্ত আচরণ করে, পারে না ইন্ডিয়ানরা একই জিনিস করতে? না, ওরা সবসময় আসলে ম্যাচিউর আচরণ করেছে, করে। এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডার্বি, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব ভব করে ঘোরে। এই ডারবি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড 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 জাস্ট জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে, কিন্তু করে না, কারণ ভারত ভদ্রলোক। আমি ভারতকে কেন ভালোবাসি জানেন? ভালোবাসি, মুক্তিযুদ্ধে এরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জন্য করেছিল, আজকে আমাদের বিপদের দিনে আমাদের জন্য করছে। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যদি ভারতের সাথে ধরেন আমি কোনোদিন এরকম একটা পজিশনে গেলাম যে চুক্তি করবো ভারতের সাথে, আমার তো ভাই মাথার মধ্যেও নাই যে আমার দেশকে আমি বিক্রি করে দিব না। তখন আমি আমার পাওনাটাই আমি বুঝে নিব। ভারত কিন্তু এটাও বোঝে, এবং এটাকেও তারা রেসপেক্ট করে। আজকে দেখেন কথায় কথায় বলেছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এই না সেই না। একটা চুক্তির একটা শব্দ, একটা লাইন দেখাতে পারেনি। বলেন, আপনি খালি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ দেখাতে পেরেছে, তাহলে আমি আপনার কথা বুঝতাম। অন্যদিকে আমেরিকার কাছে, এই আমেরিকাতে বসে আমি বলছি, ডালাসে বসে বলছি যে এই আমেরিকার কাছে বাংলাদেশকে জাস্ট বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি। এটা কোনো চ্যাদভেদ নাই, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। সো যারা এইসব কথাবার্তা বলছেন, এই যে ক্রমাগতভাবে ভারতের প্রতি নোংরামো, হুমকি ধামকি, আর ভারতের এই চুপ থাকা, ওই যে আছে না যে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, ওই কাচের ওই পারে বিরাট বড় একটা জলহস্তি আছে বা বিরাট বড় একটা প্রাণী আছে, তাকে ওই কাচের আড়ালে থেকেই তাকে ঘেউ ঘেউ করা যায়। ওই কাচের দরজাটা যখন খুলে দেওয়া হয় এবং কুকুরটা যখন বুঝতে পারে যে এখন তো তাকে খেয়ে ফেলবে, তখন কুকুরটা কুকড়ে যায়। ওই কাচের দরজা তো এখনো খোলা হয়নি, তাই এরা এমন করছে। ওই কাচের দরজা খুললে বোঝা যাবে কে কতটুকু মায়ের দুধ খেয়েছে, কার কতটুকু সাহস। আসি আমরা, আপনি 2 ভাবে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সীমান্তে না, শুধু সব সীমান্তে, ত্রিপুরাতেও বিজেপি, আসামেও বিজেপি, মেঘালয়, বিজেপি, পশ্চিমবঙ্গে। অর্থাৎ আমরা এখন বিজেপির ভিতরেই আছি। পাশাপাশি কেন্দ্রেও আপনি যেটা বললেন, এমনকি আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে ভারত মহাসাগর, সেখানেও আমরা ভারতের উপস্থিতি দেখতেছি।
এবং আজকে শুনলাম একটু ফটকা টটকা ফুটিয়েছে, এতে বাংলাদেশে যে যারা যারা এই দেশের আমার ভাবির পোলারা এবং এই যে যারা জামাতি আপাজাতি মগা মৌদুদের উম্মত তাদের হলকম শুকিয়ে গেছে, বাইকলেনে তারা কথা বলা শুরু করে, যাক সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন যে আপনি যেটা শিরোনামও দিয়েছেন যে কেন্দ্র সীমান্তে, এটা আমাদের জন্য আসলেই সুবিধাও হতে পারে অসুবিধাও হতে পারে। প্রতিবেশীর সাথে সম্পর্ক কখনো একতরফা হয় না, আপনি ভালো বলেন আর মন্দই বলেন, দুই তরফা হইতে, দুই জনের পক্ষ থেকেই হতে হবে। আপনি যদি ভালো করেন আপনি ভালো রেজাল্ট পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু খারাপ সম্পর্ক করলে যে আপনি ফলাফল খারাপ পাবেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমাদের এখানে যেভাবে আমরা ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, মনে হলো যে ভারত হলো আমাদের ভাতিজা, ঠিক আছে, আর আমার ভাবির পোলারা তো তারা তো ইউনুসের ভাতিজা, মানে কি যে নিজেদের মনে করেছে আর কি যে তারা বলেছে, তারা এতই চেঁচামেচি করলো। এই চেঁচামেচির কারণে কিন্তু আজকে বিজেপি তৃণমূলের যে ভূমিধস পরাজয় এবং বিজেপির যে ভূমিধস বিজয়, এটার কিন্তু যথেষ্ট অবদান রেখেছে আমাদের ভাবির পোলারা। দুষ্ট লোকেরা বলতো আমি নাকি বিজেপির ভোট বাড়াই, আমি নাকি তৃণমূলের ভোট কমাই, আমি নাকি কমিউনিস্ট পার্টির ভোট কমাই, কিন্তু দুষ্ট লোকেরা এও বলে যে ফ্রান্স থেকে একজন আছে যার নাম নিতেও উচ্চারণ করতে ঘেন্না লাগে, তার কারণে বেড়েছে, এবং আরেকজন আছে পাকি বীজ আমেরিকায় থাকে সাংঘাতিক ইলিয়াস, তার কথার কারণেও ভোট বেড়েছে বলে দুষ্ট লোকেরা বলে যে পরিষেবা আপনার কথাই শুধু বাড়ে না, এদের কারণেও বেড়েছে। আমি বলেছি শুধু আমার কথাই না, ভালুকায় মমি সিং এর ভালুকায় যে দীপচন্দ্র দাসকে পুরে মেরে ফেলা হলো, এই কারণে ওইখানে অন্তত 5টা আসন বেশি পেয়েছে, এটা আপনাকে মেনে নিতে হবে। পাশাপাশি আমার ভাবির পোলারা সকাল বিকাল যেভাবে কলকাতা নাস্তা করে, তারপরে দুপুরে খায় হলো 7 সিস্টার নিয়ে, আর দিল্লিকে দিয়ে তো ডিনার করে চরমনায় পীরেরা লীলা করে রাও, তো এগুলো প্রভাব পড়েছে, প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। আপনি এটা মনে করেন না যে শুধুমাত্র যে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলার জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ী হয়েছে, ভূমিধস বিজয়, এটা আমি মানতে নারাজ। কারণ ভূমিধস বিজয়ী হতে হয়তো, কিন্তু ভূমিধস বিজয় সম্ভব না শুধু হিন্দু মুসলমান ট্রাম্প কার্ড খেললে। তাহলে বিজেপি কেন তার বানারসে ফেল করে, হিন্দুর জায়গায় যে বানারস পবিত্র স্থান সেখানে ফেল করে? কিভাবে আপনার রাম মন্দির স্থাপন যেখানে করা হয়েছে সেই আসনে ফেল করে? আমাকে বুঝাই বলেন কিভাবে তাহলে বিজেপি হিন্দু মুসলিম, যদি হ্যাঁ রাম মন্দির যে হিন্দু মুসলিম যদি কার্ড খেলা হয়, তাহলে দেওবন্দ এলাকায় কিভাবে, বেরেলবি এলাকায় কিভাবে বিজেপি পাশ করে? এটা তো মুসলিম অধ্যুষিত, যেখানে তারা সারাদিনই বিজেপির বিরুদ্ধে বয়ান দেয়, এত বড় পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, সেখানে কিভাবে বিজেপি পাশ করে? লখনৌ কিভাবে বিজেপি পাশ করতো? সুতরাং আমি, তবে হ্যাঁ আপনার সাথে একমত যে অবশ্যই হিন্দু মুসলিম কার্ড এই কাজটা এখানে করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যখন বলবেন সেই দেশের মানচিত্র খেয়ে ফেলবেন, আপনি চিকেন নেক খেয়ে ফেলবেন, তখন তাদের নেকটা তো হাতির নেক বানানোর চেষ্টা তারা করবেই। সেই কারণেই দেখবেন তাদের চিকেন নেকের আশেপাশে সামরিক স্থাপনা করেছে গোপন এবং প্রকাশ্যে ভারত, যেটা ভারত কোনোদিনই চিন্তা করে নাই, একেবারেই চিন্তা করে। চিকেন নেক না আসলে মুরগির খোয়ার হিসেবে রেখে দিয়েছিল, তারা ভাবেও না, ভারতকে সতর্ক করে দিয়েছে। আপনি দেখেন, আপনি বললেন যে কালকে সকল মুখ্যমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী আসতেছে, মানে বিজ্ঞান সব চলে আসতেছে পশ্চিমবঙ্গে। কেন আসতেছে? এই কারণেই তো, কারণ এই পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে নিয়ে আইএসআই যে প্ল্যান করেছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে, এই প্ল্যানটা মাঠে মারা গেছে, এবং ভারত সরকার এটা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টা গুরুত্ব দিয়ে নিয়েছিল তারা, তার জন্য তো এত কিছু। নইলে ঝালমুড়ি খাওয়ার আর জায়গা পাইল না নরেন্দ্র, ভারতের প্রধানমন্ত্রী কোন টাকা পড়ছে 10 টাকার ঝালমুড়ি খাইতে কলকাতায় আসতে হবে, তার প্রশ্নই আসে না। কেন এসেছে? কারণ এখানে মানুষকে বোঝানোর জন্য যে তাদের ভোটটা দরকার, এটা তাদের এগুলো ছিল, তাদের এগুলো প্রোপাগান্ডার একটা অংশ ছিল। এখানে প্রোপাগান্ডা আমি পজিটিভ অর্থে ব্যবহার করেছি। আপনি দেখেন আজকে বিজেপি কেন এখানে ক্ষমতা আসলো? শুধু কি যদি হিন্দু মুসলিম হয়, তাহলে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম এরিয়ায় কিভাবে, আপনার মুর্শিদাবাদে কিভাবে বিজেপির সাংসদ বিধানসভার এমএলএ পাশ করে, কি করে সম্ভব? যেখানে বাবরি মসজিদ বানাইতেছে দাবি করেছে, ঘোষণা করেছে, সেইখানে কিভাবে বিজেপির সাংসদ হয়? আপনি দেখেন, আপনি বললেন 15,000 ভোটে ফেল করেছে ভবানীপুরে, এই যে বর্তমান মানে আগামীকাল যিনি মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তার পিএস কে গুলি করে মেরে ফেলা হলো, এপিএস কে, তিনি 15,000 ভোটে বিখ্যাত নেতা যিনি 15 বছর ক্ষমতায় ছিলেন তাকে ফেল করেছে। শুধু তাই না, এই তার কোনো আসনই নেই, অথচ এই শুভেন্দু অধিকারী 2 জায়গায় ইলেকশন করেছে, 2 জায়গাতে তিনি পাশ করেছেন। তো এগুলো তো শুধুমাত্র হিন্দু মুসলমানের কারণে নয়, কিছুটা আছে, যেমন আসানসোল নাকি কোন জায়গায় আমার কাছে একজন ছবি পাঠিয়েছে সেই মন্দিরের আপনার
মন্দির বন্ধ করে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের মতো জায়গায়। আপনি ভাবতে পারেন ঢাকা সিটিতে কোনোদিন শুনতে পারবেন যে মসজিদ বন্ধ করা হয়েছে যে হিন্দুদের হৃদয়ে আঘাত লাগবে এই কথা বলে? শুধু এই অভিযোগ। 2011 যখনই তৃণমূল ক্ষমতায় আসছে সেই বছর থেকেই বন্ধ হয়, মন্দিরটা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র দুর্গাপূজার সময় অন রিকোয়েস্টে খোলা হয় সীমিত আকারে। তো এগুলো তো প্রভাব পড়বেই। আপনি যখন ওইখানে আহ, তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে অবিচার, তাদের যে নারীদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা তো আমরা দেখেছি। তারা কি আচরণ করেছে নারীদের। তো এগুলো সব মিলিয়ে প্রভাব পড়েছে সীমান্তে। এটা অবশ্যই প্রভাব পড়বে। এতদিন সাপ আর কুমির ছাড়ছিল, এখন সাপ আর কুমির না, আমার ধারণা সেখানে তারা পারলে কংক্রিটের ওয়াল, চায়না ওয়াল বানায় ফেলবে, এরকম কিছু বলেছে। অমিত শাহ ঘোষণা দিয়েছে এয়ার টাইট থাকবে, একেবারে শক্ত সিল করে দেওয়া হবে বলেছে। তবে এটা এটা এক হিসেবে ভালো, দুই দেশের নিরাপত্তার জন্য ভালো। কিন্তু এটার একটা প্রতিক্রিয়া আছে, এটার একটা প্রতিফল আছে, এটার ক্ষতিগ্রস্ত হবো আমরা। আমি বারবার আপনাদের বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশের যতগুলো সীমান্ত অঞ্চলে বাংলাদেশের জামাত ইসলাম পাশ করেছে, এই প্রত্যেকটা সীমান্ত অঞ্চলের কিন্তু সবগুলো আবারও বললাম, সবগুলো মানুষ চোরা কারবারির সাথে জড়িত। ভারত থেকে যদি মাল চুরি করে আনে এখানে বেচতে পারে, তাহলে পেটে ভাত যাবে, নাহলে ভাত যাবে না। নাহলে ঢাকা শহরে এসে রিক্সা চালাইতে হবে, সিলেটে যায় রিক্সা চালাইতে হবে, কামলা দিতে হবে। তারা কিন্তু জামাতের ভোট দিয়েছে, ভোট দেয় নাই যদিও এটা সিলেকশন, কিন্তু তারপর ভোট দিয়েছে ধরে নিলাম। আপনি খেয়াল করেন তার উল্টা দিকে বিজেপি পাশ করে ফেলেছে কেন? দুই একটা বাদ দিয়ে কেন? এগুলো তো প্রভাব পড়বে। ভারতকে গালি দিবে, ভারতের মানুষ তো এটা মেনে নেবে না, সরকার মেনে নেবে না, খোদ ভারতীয় মুসলমানরাও মেনে নেবে না। আমার দেশকে গালি দিলে বাংলাদেশের হিন্দুদের কি ভালো লাগবে আপনার মনে হয়? ধরে নিলাম বাংলাদেশের হিন্দুরা সবাই ভারতকে ভালো, আমিও ভারতকে ভালোবাসি, বাংলাদেশের কোনো হিন্দুর চাইতে ভারতকে আমি কম ভালোবাসি না। তার মানে কি আপনি আমার দেশ বাংলাদেশকে গালি দিবেন আমার ভালো লাগবে? লাগবে না। তেমনি বাংলাদেশের হিন্দুরা যতই ভারত প্রেমী হোক, হওয়ারই উচিত। আমাদের মক্কা প্রেম নাই, মদিনা প্রেম নাই, ইরান তুরান প্রেম নাই, পাকিস্তান প্রেম নাই, তুরস্ক প্রেম নাই মুসলমানদের। ভারত হিন্দুরা তো শুধু এক ভারতকে ভালোবাসে, মুসলমানরা তো 4-5টা দেশকে ভালোবাসে। তারা বলতে গেলে পরকিয়া করে। আর হিন্দুরা তো একটা এক স্বামীর ভাত ভাত খাইতে চায়, আপনি তার খারাপ লাগবে? তাহলে বাংলাদেশের হিন্দুদেরও খারাপ লাগবে যখন বাংলাদেশকে গালি দিবে। তাহলে ভারতের হিন্দুদের মুসলমানদের খারাপ লাগবে না? আপনি ভারতের মুসলমান কয়জন তারা পাকিস্তান পালাই গেছে, বা কয়জন আফগানিস্তান গেছে, বা কয়জন বাংলাদেশে আসবে? কোনোদিনই আসবে না। দুইটা কারণে আসবে, একটা হলো দেশপ্রেম, একটা হলো অর্থনৈতিক কারণ। আসবে না তারা। তাহলে তাদেরও খারাপ লাগবে। আপনি বাংলাদেশ থেকে যখন হুমকি দেন, সেটা মাওলানা মামুনুল হোক আর সামরা নাইপির হোক আর জামাতের আমির হোক আর ডক্টর ইউনূস হোক, যখন হুমকি দেয় ভারত খেয়ে ফেলবে, 4 দিনে দখল করবে, তখন এটা তারা ভালোভাবে নিবে না, নেয় নাই। তার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা এই ফলাফল দেখলাম। আর আমাদের বাংলাদেশে অর্থনৈতিক ভাবে আমরা চাপে পড়ব। মানে যতটুকু সম্ভাবনা ছিল উন্নত হওয়ার, সেটাতে মানে একেবারে পানি ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়েছে এই যে পাকিস্তানের যে জঙ্গি মন্ত্রী আসছে তার আগমন উপলক্ষে। আপনি দেখেছেন যে তার আগমন হয়েছে, আর বঙ্গোপসাগরে কি যেন পরীক্ষা করেছে ভারত। মানে ইটের জবাব কিন্তু পাটকেল দিয়ে তারা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু সাইকোলজির খেলা হচ্ছে। আপনি দেখেন এই শুভেন্দু অধিকারী শপথ নিবে, তার আগের দিনই তার আসতে হবে ভাই, সান্ত্বনা দিতে আসছে। দরমাত ভাই, ওই যেটা একটু আগে বললাম, যে মেহুনা শাহরুখ খানের মতো ডায়লগ দিতে আসছে। এটা করে আরো সর্বনাশ করে দিয়ে গেল। আর বিএনপি জামাত সরকার, এটাকেও আপনারা যেমন 2021 সালে যেমন বলা হতো জামাত বিএনপি সরকার বা সরকার, এখন এটা হলো বিএনপি জামাতের সরকার। আপনারা কেন ভুলে যান যে এটা কোনো বিরোধী দল না? এটা হচ্ছে তারেক রহমান হচ্ছে মুসলেকা সরকার, এবং এই মুসলেকা সরকারেরই সরকারি বিরোধী দল হচ্ছে জামাত এবং আমার ভাবির পোলারা। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই, পুরো প্রো পাকিস্তানি একটা দ্বিতীয় পাকিস্তান হলে, পূর্ব পাকিস্তান হলে যা হতো, সেই দলের তারা নেতৃত্ব দিচ্ছে। আপা একটা কথা বললো যে ভারতে তো কংগ্রেস নিষিদ্ধ করে বিজেপি ইলেকশন করে নাই, বাংলাদেশে কিন্তু হয়েছে। সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করেছে, ছোট দল না, সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করেছে। তো এর মধ্যে দিয়ে তারা কি নির্দেশ করে? আবার শেখ হাসিনাকে এই মুহূর্তে অতিথি হিসেবে রেখেছে ভারত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির উপরে চলতেছে নির্মম অত্যাচার, জেল, জুলুম, মেরে ফেলা, হত্যা, ধর্ষণ, কি চলতেছে না? চাঁদাবাজি, অপহরণ, কি চলতেছে না? তার উপরে আপনার যে পাকিস্তান প্রেম এই সরকারের, আপনি আশা করেন কেন ভারত আপনাকে বিশ্বাস করবে?
এই আশা করাটাই তো মানে রাজনীতিতে যারা প্রাথমিক জ্ঞান রাখে তারাও তো বিশ্বাস করবে না যে ভারত তারেক রহমানকে বিশ্বাস করবে, ভারত এই তারই সরকারি বিরোধী দল জামাতের উপরে বিশ্বাস করে। ভারত এতই বোকা। আপা যেটা বললেন যে আগে কিন্তু ছিল একটা ব্যক্তি সম্পর্কের মতো, এখন কিন্তু কূটনৈতিক চ্যানেলে কথা বলতে হবে আপনার ভারতের সাথে। কোন ভারত যে ভারতের সাথে রাশিয়া, চায়না, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ ফ্রান্স, ইউকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা, তাদের সাথে তার কম্প্রোমাইজ আলোচনা, কম্প্রোমাইজ তো হয় না, সেখানে তাদের লেনদেন হয়। কম্প্রোমাইজ তো হয় সবল আর দুর্বলে, সবলে দুর্বলে কম্প্রোমাইজ, ওইখানে সবলে সবলে বসে। তো এই ভারতের সাথে আমরা কূটনীতিতে কতটুকু জিততে পারবো? আমার তো ধারণা বাংলাদেশে এই মুহূর্তে, আমি ভারতীয় যারা রাজনীতিবিদ তাদের কূটনৈতিক হিসেবে ছাত্র হিসেবে আমি যোগ্য কিনা সন্দেহ আছে, কিন্তু এটা আমি বলতে পারি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তাদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আমার খুব ভালো জানা আছে। ভারতের ধারে কাছে তো দূরের কথা, ছাত্রের ছাত্র হইতে পারবে না কূটনৈতিক জ্ঞানে। আর ভারত কখনোই বিশ্বাস করবে না, তার জন্য তার আমি বলে রেখেছিলাম যে ভারত দুইটা কারণে অপেক্ষা করতেছে। একটা হলো যেন তেন একটা নির্বাচন হয়ে যাবে, কারণ তারা তো নির্বাচিত সরকারের সাথে টেলিফোনেও আলাপ করবে না পারতপক্ষে। সৌজন্যতা দেখানোর জন্য দুই একবার বলতে পারে, তাও তারেক রহমানের মা মারা গেছিল বলেই তারা আসছিল, নাহলে তাও আসতো না। অনির্বাচিত ইউনিসের জন্য তারা আসে নাই। তো নির্বাচিত সরকারের সাথে তারা কথা বলবে, পাশাপাশি তারা চেয়েছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচনটাও হয়ে যাক। এটা মনে করেন না যে রেজাল্ট তাদের পক্ষে গেছে বলেই বাংলাদেশের সাথে সম্পর্ক, তা না, ফলাফলে কি হতো। তারাই নির্বাচনের জন্য অপেক্ষা করেছে, কোনো ঝুঁকি নিতে চায়নি। আপনি দেখেন অভিষেক, আমাদের পিসির ভাইপো, তিনি সরাসরি নির্বাচনের আগে বলে ফেলেন শেখ হাসিনা কে, তাকে এখানে কেন থাকতে দিতে হবে। এই কথা বলে যে তার কয়টা আসন চলে গেছে এখন তো বুঝতে পারতেছে শেখ হাসিনা কে। শেখ হাসিনা কে এবার কিন্তু পিসির ভাইপো বুঝতে পারতেছে শেখ হাসিনা কে বলার জন্য কয়টা ভোট তার কমে, কতগুলো আসন তার কমে গেছে। তিনি শেখ হাসিনাকে গুরুত্বই দিলেন না। তার যে রাষ্ট্রীয় অতিথি, তার পিসি যে ওইখানে স্বাক্ষর দিয়ে, তিনি নিজেও স্বাক্ষর দিয়েছেন। এই অভিষেক সাংসদ হিসেবে তিনিও স্বাক্ষর দিয়ে এসেছেন এই নরেন্দ্র মোদীর সরকারের কাছে। তিনি এসে আবার কিরকম দেখেন, এটা একটা ফাত্রামি। আপনি আমার কাছে এসে স্বাক্ষর দিয়ে গেলেন বাবা যে বিপুল কিভাবে থাকবে সেটা আমার উপর ডিপেন্ড করে। ইয়াস, বিপুল থাকতে পারবে এই ঘরে। আবার আপনার ভাইপো যায় বলতেছে বিপুলকে, এটা তো ফাত্রামি ছাড়া আর কিছু না। এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। এই অভিষেক কিন্তু সাক্ষ্য দিয়ে আসছে বিং এ পার্লামেন্ট মেম্বার, মমতা ব্যানার্জিও দিয়েছেন দলীয় প্রধান এবং পার্লামেন্ট মেম্বার হিসেবে। তারপর প্রশ্ন করতে শেখ হাসিনাকে, সেই কিন্তু স্বাক্ষর করছে শেখ হাসিনা অতিথি। মানে এই যে মানুষের সাথে ফাজলামি করতে গিয়ে সে ধরা খেয়ে গেছে। এবার আপনি যেটা বললেন সম্পর্ক বাংলাদেশের সাথে, আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু বিশ্বাস করবে তার উপরে আমার যথেষ্ট সন্দেহ আছে। আই এম সরি টু সে, আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই যে 15 বছরের আওয়ামী লীগকে তারা যেভাবে বিশ্বাস আস্থা রেখেছিল, ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল বিশ্বাসের ব্যাপারে, এটা আর আওয়ামী লীগকেই দিবে না। আর তো কোথাকার কোন জামাত বিএনপির সরকার যারা 10টা অস্ত্র নিয়ে ভারতে সন্ত্রাসীদের কাছে দিয়েছে, ভারতের যারা মানে যারা ভারতকে ভেঙে টুকরে করতে চায় তাদেরকে দিয়ে দিয়েছে, সেই তারেক রহমানকে বিশ্বাস করে ভারতকে এত বোকা। ভারতের নিজেদের দেশের নাগরিকের বিশ্বাস করে কিনা সন্দেহ আছে। ভারতে মুক্ত চিন্তকেরাও যদি থাকে, যারা নাস্তিক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, যারা সারাদিন ভারতের পক্ষে বলে, তাদেরই বিশ্বাস করে না, তাদের জেলে উঠে রেখে দিছে। আর সেখানে বুঝে তারেক রহমানের বিশ্বাস করবে, ওইখানে মুফতি মাসুদ সানিউর রহমানকে গ্রেপ্তার করে রেখে দিছে। আরো যারা আছে তাদের ভিসা মেয়াদ শেষ হলে পরের দিনই ধরে নিয়ে যাবে, এদেরই বিশ্বাস করে না। সারাদিন আপনি কি মনে করেন আওয়ামী লীগের যারা ওইখানে পলায় আছে 1000 বা 500-র মতো বা 700 বা 2000-এর মতো, এর অর্ধেকই তো ভারতের সাথে তাদের মেন্টাল প্রিপারেশন মিল নাই, আমরা জানি এগুলো অপ্রিয় সত্য। তো আর মুফতি মাসুদ সানিউরেরা শেখ ফরিদারা সারাদিন ভারতের পক্ষে বলে, চান্স পাইলে আমাদের জেলে উঠাবে। তাহলে আমাদের বিশ্বাস করে না, আপনারা বিশ্বাস করবে, ওই জামাতের বিশ্বাস করবে, হেফাজতের বিশ্বাস করবে। ভারত এত বোকা। যে ভারত বিশ্বগুরু হওয়ার চিন্তা করতেছে, যে ভারত পৃথিবীতে ষষ্ঠ পরাশক্তি হওয়ার চিন্তা করতেছে, যে ভারত পৃথিবীতে অর্থনৈতিক শক্তিতে বিশ্বের সাথে তাল মিলে চলতে চায়, তারা বুঝি এই বুদ্ধি রাখে, তারা গেলে বিশ্বাস করবে। কোন দুঃখে বিশ্বাস করবে? যারা সারাদিন বর্তমান বাংলাদেশটা যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশের সব মানুষই জানে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে। আর ভারত বুঝে এই খবরটা জানে না। ভারত বুঝে এই খবরটা, এর সাথে সম্পর্ক হবে না, আমাদের দেশের সাথে সম্পর্ক উন্নয়ন এই সরকার যতক্ষণ আছে ততক্ষণ হবে না। আর পানির যেটুক দেওয়ার সম্ভাবনা ছিল, আমি বলেছিলাম যে তিস্তার পানি আমরা পাবো, ঈর্ষা পাবো, কিন্তু এই পাকিস্তানের নেতা উপস্থিত হওয়াতে এটা ভেস্তে গেছে। মনে করেন এটা এই চুক্তি এখন বঙ্গোপসাগরে ভেসে গেছে। শুভেন্দু অধিকারী বলবে যে এই শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে সেলুট দিয়ে নাও, তারপরে আমি পানি দিব কে দিব না পরে আমি ভাববো, এটা বলবে এখন তারা। এবং বাংলাদেশের সম্পর্ক এতই খারাপ হবে যে ব্যবসায় ধস নামবে। কোনো না কোনো কারণে যদি বাংলাদেশের সাথে খাদ্য এবং জরুরি
যেগুলো বিষয় আছে শিল্পের কাঁচামাল এগুলো বন্ধ করে দেয়, দেশটা আরো ধ্বংস হয়, এটা সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু শুভেন্দু অধিকারী, আমি জানতাম তিনি হবেন, কিন্তু মাঝখানে একটু শোনা গেল আরো একজন নারী এবং তার তার সভাপতি, দলের সভাপতি, রাজ্য সভাপতি না, কিন্তু এখন তো তিনি ডিক্লেয়ার, তিনি কাল হতে যাচ্ছেন। আর তিনি এই বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি নিজেই আপোষ করবেন না। আওয়ামী লীগের আপোষ করতে পারে 2-4 জন নেতা, শুভেন্দু অধিকারী এই সরকারের সাথে আপোষ করবে না। তিনি কেন্দ্রকে বলে দিবেন যে এই সরকারের সাথে আপোষ নেই। সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক একেবারে তলানিতে চলে যাবে। আরো যাওয়ার কারণ হলো, পুশব্যাক শুরুই করে নাই আমাদের ব্লেজার রহমান, যিনি লম্বা লম্বা কথা বলেন, যেটা বললাম যে বাঙালিরা হাইকোর্ট দেখায় যে তুমি আমার না আদালতে মামলা করো, আমার নাগরিকত্ব আছে কিনা, বদমাইশ কথাকার, তুই একটা জাতীয় পরিচয় পত্র দেখাই দিলে তো হয়ে যায়, তোর পাসপোর্টটা দেখাই দিলে তো হয়ে যায়, আমি আদালতে যাবো কেন, বদমাইশ। তারা যদি কেউ বলে তোর বাপ নাই, বাপটা খাড়া করে দিলে তো হয়ে যায়, এটা আমার বাপ দেখে নে বললেই তো হয়ে যায়। আরে দরকার মানুষের বাপের নিয়ে আয়, একটা আইডি কার্ড দেখায়, এইটুকু বুদ্ধি তার নাই, আমাদেরকে হাইকোর্ট দেখাইতেছে কেন। যাই হোক, এরাই পুশ ইনের কথা বলছে যে পুশ ইন করলে আমরা দেখে নিবো। আরে বাবা, তোমার তো বলেই নাই, আমি বললাম যে ঠাকুর ঘরে কেরকম, আমি তো কলা খাই নাই, তার মানে পুশ ইন হবে, তার মানে পুশ ইন হবে। তবে আমি যেটা বারবার বলে আসছি, মানে একটু আগে একটা চ্যানেল বলে আসলাম, যে রোহিঙ্গাদের মতো এরকম তাম্বু টাম্বু বানায় রেডি রাখেন, ওই যত অবৈধ বাংলাদেশি আছে মাশাআল্লাহ এখন আস্তে 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 ভেড়ার পালের মধ্যে আস্তে আস্তে পাঠাবে। অলরেডি তারা প্রস্তাব দিয়েছে। আবার আরেক ভাবির পোলা আছে, ওই যে কি যেন প্রধান ছিল, ছাত্রলীগ হত্যার 7-7 মার্ডার আসামি ছিল, কি যেন প্রধান, শফিউল আলম প্রধান নাকি, আর যে পোলা আছে আমার ভাবির পোলা, সে বলেছে যে আমাদের জনগণ আমরা ফেরত নিব। ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড, এটাই তো আমি শুনতে চাই। এটা বুদ্ধি, এটা তারেক রহমানের বলা উচিত। আচ্ছা, আপনার বাড়ির আপনার ভাইস্তা, আপনার পোলা, আপনার ভাগ্নে, আপনার বাড়িতে আমি ফেরত দিতেছে, আমার বাড়িতে ছিল বলে আপনার কান্দাকাটি করেন কেন, যে না 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 ফরিদ আমার ভাগ্নাকে পাঠাইতে পারবে না, পাঠালে কিন্তু তোমার বাড়ি না, এটা তো ইয়ের কি ছাড়া আর কিছু না। তবে সম্পর্কের চরম অবনতি ঘটবে যতক্ষণ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার না আসবে, শেখ হাসিনা ফিরে না আসবেন। এই দেশের সাথে ভারতের এখন সম্পর্ক আস্তে 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 একেবারে নিম্ন পর্যায়ে চলে যাবে। কোনোভাবে এই সরকারকে ভারত বিশ্বাস করবে না, ভুলেও না। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য, রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অন্যরকম সময় চলছে। একদিকে পুরনো ক্ষমতার কাঠামো ভেঙে পড়েছে, অন্যদিকে নতুন শক্তিগুলো নিজেদের জায়গা তৈরি করবার চেষ্টা করছে। কিন্তু এই নতুনত্বের ভেতরেও পুরনো কৌশল, পুরনো ভয়, পুরনো বিভাজন এবং পুরনো ক্ষমতা লিপ্সা বারবার ফিরে আসছে নতুন পোশাকে। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় লড়াই কেবল ক্ষমতার জন্য নয়, বরং তরুণদের মন, কল্পনা, ক্ষোভ এবং ভবিষ্যৎ দখলের জন্য। বাংলাদেশের ইতিহাসে তরুণরা সব সময় বড় পরিবর্তনের চালিকা শক্তি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি সাম্প্রতিক গণ অভ্যুত্থান, সব জায়গাতেই বাংলাদেশের ছাত্ররা, তরুণরা ছিল সামনের সারিতে। কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা বড় ট্র্যাজেডি হলো, আন্দোলন শেষ হলে তরুণদের স্বপ্নকে খুব দ্রুত রাজনৈতিক ব্র্যান্ডিং, সংগঠনগত নিয়ন্ত্রণ এবং ক্ষমতার সমীকরণের মধ্যে বন্দী করে ফেলা হয়। এখন আবার সেই চিত্র নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। দেশের ইসলামপন্থী রাজনীতির বড় শক্তি জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরেই বুঝতে পেরেছে শুধুমাত্র অতীতের সাংগঠনিক শক্তি বা ধর্মীয় আবেগ দিয়ে ভবিষ্যতের বাংলাদেশে টিকে থাকা যাবে না। কারণ নতুন প্রজন্মের বড় একটা অংশ আর আগের মতো দলীয় ইতিহাস বা আদর্শিক আনুগত্য দিয়ে রাজনীতি বিচার করে না। তারা দেখতে চায় পরিচ্ছন্নতা, দক্ষতা, প্রযুক্তি বান্ধবতা, কর্মসংস্থান এবং দুর্নীতি বিরোধী অবস্থান ও রাজনৈতিক ভাষার আধুনিকতা। তাই এখন দেখা যাচ্ছে জামায়াত তাদের পুরনো রাজনৈতিক চেহারার ওপর একটা নতুন সফট বা স্মার্ট আবরণ তৈরি করবার চেষ্টা করছে। তাদের বক্তব্যে এখন উন্নয়ন, প্রযুক্তি, যুব নেতৃত্ব, নারীর অংশগ্রহণ, দুর্নীতিমুক্ত প্রশাসন এসব শব্দ অনেক বেশি আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতিও বদলে গেছে, কখনো ভীষণ রকমের নোংরা ভাষায়, এবং তাদের যে মূল অবস্থান, কাগজে পত্রে আদর্শিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সেখান থেকেও তারা নিজেদের অনেকখানি বদলে ফেলবার চেষ্টা করছে। আগের কড়াকড়ি ভাষার বদলে এখন আবেগ, নান্দনিকতা, ডিজিটাল কন্টেন্ট, এমনকি পপ কালচারের উপাদানও ব্যবহার করছে। আবার তাদের বট অ্যাকাউন্টও আছে প্রচুর।
তাদের রাজনীতির ভাষাও বদলেছে। এটা কেবল বাংলাদেশের ঘটনা নয়, বিশ্বজুড়ে এই রাজনৈতিক ইসলামপন্থী দলগুলো, আমি আবার বলি পলিটিক্যাল ইসলামিস্ট দলগুলো এখন নিজেদের পুরো ব্র্যান্ডিং করছে। কেউ ওয়েলফেয়ার, কেউ গভর্নেন্স, কেউ অ্যান্টি কারাপশন, কেউ মোরাল পলিটিক্স, এসব শব্দকে সামনে নিয়ে আসবার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন কতটা বাস্তব আর কতটা কৌশলগত, কতটা তারা তাদের বিশ্বাস থেকে করছেন। বাংলাদেশের তরুণ সমাজের একটা অংশ দীর্ঘদিনের দমন পীড়ন, দুর্নীতি, চাকরিহীনতা, দলীয় সন্ত্রাস এবং রাজনৈতিক ভণ্ডামিতে ক্লান্ত। তারা নতুন মুখ চায়, কিন্তু নতুন আর বিকল্প সবসময় এক জিনিস নয়। অনেক সময় পুরনো শক্তিও নতুন ভাষা ব্যবহার করে নিজেদের পুনরুজ্জীবিত করে, এবং জামায়াতের ইতিহাস সেটা আমরা বারবার দেখেছি। এই জায়গাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বড় পরিবর্তন ঘটেছে তথ্য যুদ্ধের জগতে। আগে রাজনৈতিক প্রচারণা মানে ছিল পোস্টার, মিছিল, টেলিভিশন বিতর্ক। এখন যুদ্ধ হচ্ছে মোবাইল স্ক্রিনে। গুজব, এআই নির্ভর ভিডিও, বিকৃত ছবি, ডিপফেক, ভয়ভিত্তিক প্রচারণা, এসব এখন রাজনীতির অংশ। বাংলাদেশে রাজনৈতিক অপতথ্যের মাত্রা যেভাবে বেড়েছে তা কেবল নির্বাচন বা দলীয় প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন নয়, এটা রাষ্ট্রের মানসিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময় দেখা গেছে একটা গুজব মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কেউ যাচাই করছে না, কিন্তু সবাই প্রতিক্রিয়া দিচ্ছে। ফলে বাস্তবতার চেয়ে আবেগ বেশি শক্তিশালী হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখন তথ্য নয়, বিশ্বাস রাজনীতি নিয়ন্ত্রণ করছে। কেউ যদি কোনো গুজব নিজের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে মিলিয়ে নিতে পারে, তবে সে সেটাকে সত্য ধরে নিচ্ছে। এর ফলে সমাজে ভয়, ঘৃণা এবং বিভাজন বাড়ছে। সাইবার অপরাধও এখন আর শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক বা ব্যক্তিগত প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক ম্যানিপুলেশন, চরিত্র হনন, নারীদের টার্গেট করা, ডিজিটাল ব্ল্যাকমেইল, সব কিছু মিলিয়ে এটা এক নতুন অন্ধকার জগৎ তৈরি করছে। বাংলাদেশের রাজনীতির আরেকটা বড় সংকট হলো আমরা এখনও ডিজিটাল যুগের জন্যে মানসিকভাবে প্রস্তুত নেই। মানুষ মত প্রকাশের স্বাধীনতা চায়, কিন্তু একই সঙ্গে গুজবের শিকার হচ্ছে। ফলে সমাজে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির শক্তিশালী উত্থান শুধু ভারতের একটা রাজ্যের ক্ষমতার পরিবর্তন নয়, এটা পুরো অঞ্চলের রাজনৈতিক মনস্তত্ত্বে প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ছিল একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতির প্রতীক, যেখানে ধর্মীয় জাতীয়তাবাদ পুরোপুরি জায়গা করে নিতে পারেনি। কিন্তু এখন সেই দেয়ালেও ফাটল দেখা যাচ্ছে। বাংলাদেশের জন্য এর প্রভাব বহু স্তরীয়। প্রথমত, তিস্তা চুক্তির প্রশ্ন হয়তো কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্ব কিছুটা কমতে পারে। ডাবল ইঞ্জিন বাস্তবতায় দিল্লি ও কলকাতার সমন্বয় বাড়লে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু একই সঙ্গে সীমান্ত রাজনীতিতে নিরাপত্তা, পরিচয় এবং ধর্মীয় মেরুকরণের ভাষা আরও তীব্র হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে এর প্রভাব বাংলাদেশকেও স্পর্শ করবে। এবং আমরা জানি যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শুধু এবার যেমন বিজেপির বা হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক শক্তির প্রভাব বাড়ল, ওই পারে এই পারেও কিন্তু ধর্মভিত্তিক যে রাজনীতি জামায়াত ইসলামী করছে তাদের প্রভাব কিন্তু বাড়ছে এবং বাড়াবার চেষ্টা তারা করছে। সো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারতের পরিবর্তনকে ব্যবহার করা হবে। কেউ এটাকে হিন্দুত্ববাদের উত্থান বলে ভয় দেখাবে, কেউ আবার শক্তিশালী জাতীয়তাবাদ হিসেবে তুলে ধরবে। কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি আবেগ নির্ভর, ডিজিটাল নির্ভর এবং পরিচয় ভিত্তিক হয়ে উঠছে। এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা কি একটা স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবো, নাকি প্রতিটি আঞ্চলিক পরিবর্তনের সঙ্গে বা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আতঙ্ক, প্রতিক্রিয়া এবং বিভাজনের রাজনীতিতে ডুবে যাব। বাংলাদেশের সামনে এখন তিনটে বড় লড়াই। প্রথম লড়াইটি রাজনৈতিক। নির্বাচন যেটা হয়ে গেল, সামনে স্থানীয় সরকারের নির্বাচন আছে, সংস্কার, বিচার, রাষ্ট্রের পুনর্গঠন, এসব নিয়ে
রাজনৈতিক ঐকমত্যের অভাব ভয়ঙ্কর আকার নিচ্ছে। সবাই পরিবর্তনের কথা বলছে, কিন্তু কেউ ছাড় দিতে রাজি নয়। ফলে রাষ্ট্রের ভেতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। দ্বিতীয় লড়াইটা সামাজিক। পরিবার থেকে বিশ্ববিদ্যালয়, টেলিভিশন থেকে ফেসবুক, সব জায়গায় বিভাজন বাড়ছে। কেউ কাউকে বিশ্বাস করছে না, ভিন্ন মতকে শত্রু মনে করা হচ্ছে। এর ফলে সমাজে সহনশীলতা কমছে। তৃতীয় এবং সবচেয়ে গভীর লড়াইটি মানসিক। তরুণদের বড় একটা অংশ হতাশ, উদ্বিগ্ন, বিভ্রান্ত। তারা একদিকে পরিবর্তন চায়, অন্যদিকে দ্রুত ফল চায়। কিন্তু বাস্তব রাজনীতি কখনোই এত দ্রুত বদলায় না। এই হতাশা যদি দায়িত্বশীল রাজনৈতিক চ্যানেলে না যায়, তবে তা খুব সহজেই উগ্রতা, ষড়যন্ত্র তত্ত্ব কিংবা ডিজিটাল হিংস্রতায় রূপ নিতে পারে। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে রাজনৈতিক দলগুলোর চেয়ে রাজনৈতিক সংস্কৃতি বেশি গুরুত্বপূর্ণ। কেবল সরকার বদলালেই সব বদলে যাবে, এই সরল বিশ্বাস এখন আর কাজ করবে না। প্রয়োজন রাজনৈতিক সততা, তথ্যের নৈতিক ব্যবহার এবং সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের প্রতি সত্যিকারের সম্মান। তরুণদের শুধু স্লোগান দেওয়ার জন্য ব্যবহার করা, বা যদি ব্যবহার করা হয়, তারা একসময় রাজনীতির প্রতি অনাস্থাশীল হয়ে উঠবে। আবার তাদের আবেগকে ধর্ম, ভয় বা গুজব দিয়ে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদে সমাজের ক্ষতি হবে। বাংলাদেশকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি একটা জবাবদিহিমূলক আধুনিক রাষ্ট্র হব, নাকি ডিজিটাল গুজব, পরিচয় ভিত্তিক উত্তেজনা এবং কৃত্রিম আবেগের বাজারে আটকে পড়ব। কারণ আগামী বাংলাদেশের রাজনীতি কেবল মিছিলে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে অ্যালগরিদমে, তথ্যযুদ্ধে, মানসিক প্রভাব বিস্তারে এবং তরুণদের ভবিষ্যৎ কল্পনার উপর নিয়ন্ত্রণে। আর যে শক্তি এই নতুন বাস্তবতা সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করতে পারবে, আগামী বাংলাদেশ অনেকটাই তাদের হাতেই চলে যাবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য